আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে বসে যেভাবে তৈরি হয় হাদি হত্যার ছক। ৫ লাখ সাধু নিয়ে কলকাতার বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি। তাসনিম জারার এনসিপি ছাড়ার নেপথ্যে যা জানা গেল। ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই কোরআনে হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি। শ্রমিক ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব ও আমিরাত। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহী শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনা ভারতে বসেই করা হয়েছে বলে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক কষা হয় এবং এতে দেশে ও বিদেশে অবস্থানরত একাধিক ব্যক্তি জড়িত ছিল। হত্যাকাণ্ডে জড়িত প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের বিদেশ যাতায়াত ও যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা ধারণা করেছেন, ভারতে অবস্থানরত কয়েকজন পলাতক রাজনৈতিক ব্যক্তিত্ব এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। পরে সেই পরিকল্পনা বাস্তবায়নে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকায় বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত সূত্র আরও জানান, গত ২১ জুলাই ফয়সাল সিঙ্গাপুরে যান এবং ২৬ জুলাই দেশে ফেরেন। এই সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের চূড়ান্ত ছক নির্ধারিত হয়। বিদেশে অবস্থানকালে তিনি নিজেকে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা পরিচয় দিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে হত্যার অর্থায়ন, পালানোর পথ ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয় বলে ধারণা করেছেন তদন্ত কর্মকর্তারা। ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন ও প্রেমিকা মারিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাকাণ্ডের আগেই ফয়সাল তাদের ইঙ্গিত দিয়েছিলেন যে সামনে এমন এক ঘটনা ঘটাতে যাচ্ছেন যার পর দেশে থাকা তার জন্য নিরাপদ নাও হতে পারে। একটি ব্যাংক হিসেবে বিপুল অর্থ থাকার কথাও সে উল্লেখ করেছিল। তদন্ত কর্মকর্তারা জানান, ১২ ডিসেম্বর হত্যার আগের রাতে ফয়সাল ও তার সহযোগীরা সাভারের একটি কটেজে অবস্থান করেন। পরদিন পরিকল্পনা অনুযায়ী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত, পলাতকদের অবস্থান নিশ্চিত এবং আন্তর্জাতিক যোগাযোগের সূত্রগুলো খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী জানুয়ারি মাসে ৫ লাখ হিন্দু সাধু নিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনার ঘেরাও এবং পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দিয়েছেন। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই চরম হুঁশিয়ারি প্রদান করেন। শুভেন্দু দাবি করেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর কথিত নির্যাতন ও নৃশংসতা বন্ধ না হলে তারা আর নীরব দর্শক হয়ে বসে থাকবে না। গত সপ্তাহেও বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন উপহাইকমিশন অভিমুখে অভিযান চালানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ব্যারিকেড দিয়ে তা ব্যর্থ করে দিয়েছিল। তবে এবার বড় ধরনের জমায়েত নিয়ে সেই নিরাপত্তা বলয় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এই বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী উপহাইকমিশনারের কাছে তার দাবিনামা পেশ করার পর জানান যে বাংলাদেশে প্রায় ২ লাখ হিন্দু নাগরিক যদি সমস্যার সম্মুখীন হন তবে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে হিন্দুদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। তার ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি মাসে ঐতিহ্যবাহী গঙ্গা সাগর মেলা শেষ হওয়ার পর তিনি সারা দেশ থেকে ৫ লাখ হিন্দু সাধু ও সন্ন্যাসীকে কলকাতায় একত্রিত করবেন। এই বিশাল জনবল নিয়ে তিনি উপহাইকমিশনারের সামনে পুলিশের দেওয়া সকল বাধা ও ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন সংলগ্ন নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এই উত্তেজনার মূলে রয়েছে চলতি মাসে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবকের নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে, একটি পোশাক কারখানায় কাজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দীপুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাটিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার চেষ্টা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতির মধ্যেই শুভেন্দু অধিকারীর এমন উস্কানিমূলক বক্তব্য দুই দেশের কূটনীতিক ও সীমান্ত সম্পর্কে নতুন করে টানাপোড়েনের সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীর এই হুমকির পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উপহাইকমিশন এলাকার নিরাপত্তা আরও জোরদার করার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে কোনো দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিকরা দেশের দায়িত্ব। তবে বিজেপি নেতার এই ৫ লাখ সাধু নিয়ে আসার ঘোষণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে এই ধরনের হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষকে ভিয়েনা কনভেনশন অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করে এনসিপির একটি অনলাইন গ্রুপে লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। এদিকে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি। ওই পোস্টে যারা বলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব। তিনি বলেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। এদিকে তাসনিম জারার এনসিপি ছাড়ার পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে নানাজনের নানা মত রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হুট করে এনসিপির কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ের 6 নেত্রীকে ফেসবুকে একটি ছবি আপলোড করতে দেখা যায়। জামাতের সঙ্গে আসন সমঝোতার আলোচনার মধ্যে যে ছবি জন্ম দেয় আগ্রহের। জানা গেছে, সম্প্রতি দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এক বৈঠকে অংশ নেন এই 6 নেত্রী। বৈঠকে তারা প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া জামাত এনসিপির আসন সমঝোতা নিয়ে ভোট দেন, তুলে ধরেন নিজেদের মতবিরোধের কথা। একটি সূত্র জানিয়েছে, নারী নেত্রীদের শীর্ষ পর্যায়ের কয়েকজন জামাতের সঙ্গে জোটের বিষয়ে সরাসরি বিরোধিতা করেছেন। বৈঠকে তারা জামাতের সঙ্গে জোট হলে একযোগে এনসিপি থেকে পদত্যাগের হুমকি দেন। এই নেত্রীরা বিএনপির সঙ্গে জোট বা এককভাবে নির্বাচনের জন্য চাপ দেন নাহিদকে। এ সময় তাদের জানানো হয়, বিএনপির পক্ষ থেকে এনসিপিকে আসন দেওয়ার কথা হলেও তারা ব্যক্তিকেন্দ্রিক ছাড় দেবে, দল হিসেবে এনসিপিকে নয়। এমন প্রেক্ষাপটে ও মাঠ পরিস্থিতি বিবেচনায় দলীয় নির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে জামাতের সঙ্গে জোটের বিষয়টি ফের ব্যক্ত করা হয়। তবে উপস্থিত এই নেত্রীরা কোনোভাবেই জামাতের সঙ্গে সমঝোতার বিষয়টি মানতে চাননি। জানা গেছে, জামাতের সঙ্গে সমঝোতার প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য দলের ভেতর থেকে নেতাদের একাংশ সরাসরি আহ্বায়ক নাহিদের উপর চাপ অব্যাহত রেখেছেন এবং তারা পদত্যাগের হুমকিকে আলোচনার জন্য ব্যবহার করছেন। শুধু এই 6 নেত্রী নন, এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে এবং তারা কোনোভাবেই চান না এই জোট হোক। তবে বিভিন্ন মৌলিক বিষয় ও নির্বাচনী কৌশল হিসেবে জামাতের সঙ্গে এই জোট অনেকটাই নিশ্চিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা 13 আসনের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। রবিবার দুপুরে তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হোসেন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দুপুর 12টায় আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন মামুনুল হক। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত থাকেন। এর আগে 23 ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রাজধানীর ঢাকা 13 সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় গণসংযোগ করেছেন। তিনি মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় পাবনা হাউস গলি জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরবর্তী সময়ে আসরের নামাজ শেষে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের 34 নং ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং সাংগঠনিক দায়িত্ব পালনের নিষ্ঠা, ত্যাগ ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, আগে তিনি নিজের কর্মস্থল মোহাম্মদপুরের ঢাকা 13 ছাড়াও শৈশবের এলাকা লালবাগের ঢাকা 7 এবং পারিবারিক শিকরের এলাকা বাগেরহাট 1 আসন থেকে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদপুর ভিত্তিক আসনকেই বেছে নিতে যাচ্ছেন খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মধ্যেই গাজা উপত্যকায় 500 ফিলিস্তিনি পবিত্র কোরআন মুখস্থ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার 25 ডিসেম্বর গাজা সিটির আল শাতি শরণার্থী শিবিরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয়। এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে এ অনুষ্ঠানে হিফজ সম্পন্ন করা সদস্যদের পরিবার, আলেম, শিক্ষক ও বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই যুদ্ধের সময় একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। কোরআন তিলাওয়াত, দোয়া ও বক্তব্যের মাধ্যমে অব্যাহত বোমাবর্ষণ, অবরোধ ও মানবিক বিপর্যয়ের মুখে ধৈর্য, বিশ্বাস ও অবিচলতার বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানিয়েছেন, নিরবিচ্ছিন্ন বিমান হামলা, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট, নিরাপদ আশ্রয়ের অভাব এবং স্বজন হারানোর বেদনার মধ্যে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তারা পবিত্র কোরআন মুখস্থ করেছেন। অনেকেই বিপুল সংখ্যক লোকের ভিড়ে আশ্রয় কেন্দ্রে, ক্ষতিগ্রস্ত বাড়ি বা অস্থায়ী শ্রেণীকক্ষে মোমবাতির আলোতে পড়াশোনা করেছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুদ্ধকালীন সময়ে কোরআন হিফজ কেবল ব্যক্তিগত ধর্মীয় অর্জন নয়, এটি ফিলিস্তিনি পরিচয় ও সংস্কৃতি সংরক্ষণের একটি সম্মিলিত প্রতিরোধের প্রতীক। সংবর্ধনা অনুষ্ঠানে একজন আয়োজক বলেন, যখন ইসরায়েল আমাদের জীবন, সংস্কৃতি ও ভবিষ্যৎ মুছে দিতে চায়, তখন এই হাফেজ ও হাফেজারা আল্লাহর বাণীকে নিজেদের হৃদয়ে সংরক্ষণ করে রেখেছেন। উপস্থিত ধর্মীয় আলেমরা জানান, দীর্ঘদিনের অবরোধ ও একাধিক সামরিক অভিযানের পরও গাজায় কোরআন শিক্ষার ঐতিহ্য রয়েছে। যুদ্ধের সময় বহু হিফজ কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হলেও স্বেচ্ছাসেবী উদ্যোগ ও পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চলতে থাকে। অভিভাবকেরা জানান, বোমা পড়া শব্দের মধ্যে এবং জীবনযাত্রা কঠিন হয়ে ওঠার সময় তাদের সন্তানরা সান্ত্বনা ও শক্তির জন্য কোরআনের আশ্রয় নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত বিস্তার লাভ করলেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মানব শ্রমের চাহিদা কমছে না, বরং 2030 সালের মধ্যে এই দুই দেশের অতিরিক্ত 1.5 মিলিয়নের বেশি কর্মীর প্রয়োজন হবে বলে জানিয়েছে 2025 সালে প্রকাশিত একটি বৈশ্বিক কর্মশক্তি গবেষণা। খবর জিও নিউজের। গবেষণায় বলা হয়েছে, এআই ব্যবসা পরিচালনার ধরন বদলে দিলেও উপসাগরীয় অঞ্চলে সামগ্রিক কর্মসংস্থানের চাহিদা এতে কমছে না। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, বড় উন্নয়ন প্রকল্প এবং সরকারি বেসরকারি খাতের বিস্তার নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। সৌদি আরবের কর্মী চাহিদা বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে দেশটির ভিশন 2030 সংস্কার কর্মসূচি। এই কর্মসূচির আওতায় নির্মাণ অবকাঠামো, পর্যটন, উৎপাদন, লজিস্টিক ও নতুন অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক বিনিয়োগ হচ্ছে। গবেষণায় বলা হয়েছে, যদি এআই এর মাধ্যমে উৎপাদনশীলতা না বাড়ত, তাহলে সৌদি আরবের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 6.5 লাখ অতিরিক্ত কর্মীর প্রয়োজন হতো। স্বয়ংক্রিয়ত বিবেচনায় নেওয়ার পরেও দেশটিতে আগামী বছরগুলোতে উল্লেখযোগ্য শ্রম ঘাটতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মশক্তির চাহিদা আরও দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2030 সালের মধ্যে এর মোট কর্মশক্তি 12.1% পর্যন্ত বাড়তে পারে, যা গবেষণায় অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রবৃদ্ধি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবে যেখানে কর্মশক্তি বৃদ্ধির হার 11.6% হতে পারে, সেখানে যুক্তরাষ্ট্রে এই হার মাত্র 2.1% এবং যুক্তরাজ্যে 2.8% সীমাবদ্ধ থাকবে। এই গবেষণা পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এন্টারপ্রাইজ সফটওয়্যার প্রতিষ্ঠান সার্ভিস নাও এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সংস্থা পিয়ারসন। গবেষণায় বলা হয়েছে, প্রযুক্তি, এআই এবং ডিজিটাল সেবার উপর এর জোরালো মনোযোগ কর্মসংস্থান কমানোর বদলে নতুন চাকরির সুযোগ সৃষ্টি করবে। সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আধুনিকায়নের পাশাপাশি উৎপাদন, শিক্ষা, খুচরা বাণিজ্য, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা ও প্রযুক্তি নির্ভর খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়াচ্ছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। 2026 সালের শুরুতেই বাজারে আসতে পারে অ্যাপলের সবচেয়ে পাতলা ফোনের দ্বিতীয় সংস্করণ আইফোন এয়ার 2। ফোনটি বাজারে আসতে অনেক দেরি হতে পারে বলে গুঞ্জন ছিল। আগের বিভিন্ন খবরে আভাস মিলেছিল, অ্যাপলের আসন্ন পণ্যের তালিকা থেকে দ্বিতীয় প্রজন্মের মডেলটিকে পুরোপুরি বাদ দিয়েছে কোম্পানিটি। কিছু সূত্রের দাবি ছিল, 2027 সালের আগে ফোনটি বাজারে আসার কোনো সম্ভাবনাই নেই। সেই সব খবর আইফোন এয়ার কে কোম্পানিটির জন্য সংকটাপন্ন প্রজেক্ট হিসেবে তুলে ধরেছিল। কারণ হিসেবে তারা বলেছে, প্রথমে মডেলটির আশানুরূপ বিক্রি না হওয়া ও পরবর্তী মডেল তৈরির আগে নকশা ও সময় নিয়ে অ্যাপলের নতুন করে ভাববার সিদ্ধান্তের কথা। তবে সেই অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়েছে প্রযুক্তি সাইট 9 to 5 এর নতুন প্রতিবেদন। 9 to 5 ম্যাক এর নতুন তথ্য বলছে, অ্যাপল সম্ভবত তাদের আগের পরিকল্পনাতে অটল থাকছে, নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে ও খুব শীঘ্রই বাজারে আসতে পারে আইফোন এয়ার 2। তথ্য ফাঁসকারী সাইট ফিক্সড ফোকাস ডিজিটাল এর নতুন তথ্য অনুসারে 2026 সালের সেপ্টেম্বরে অ্যাপল ইভেন্টেই উন্মোচিত হবে আইফোন এয়ার 2। অতি পাতলা ফোনের বাজারে নানা চ্যালেঞ্জ থাকার পরও নতুন উদ্যমে কাজ শুরু করেছে অ্যাপল। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, মূল আইফোনের এয়ারের বিক্রি খুব একটা ভালো হয়নি, তবে অ্যাপলের অন্দরে অনেকটা প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা হিসেবে দেখা হয়েছিল ফোনটিকে। যেভাবে নিজেদের ভবিষ্যৎ ফোল্ডেবল আইফোনের মতো বড় বড় প্রজেক্টের আগে অ্যাপল ছোট ছোট আইডিয়া নিয়ে পরীক্ষা করে দেখে, বিষয়টি ঠিক তেমনই। অতি পাতলা ফোনের বাজারে অন্যান্য প্রতিযোগীও রীতিমতো হিমশিম খাচ্ছে। স্যামসাং এর গ্যালাক্সি S25 এজ এর বিক্রিও আশানুরূপ হয়নি। বিক্রি কমের কারণেই গুঞ্জন উঠেছে, নিজেদের পরবর্তী মডেল গ্যালাক্সি S26 এজ তৈরির পরিকল্পনা হয়তো পুরোপুরি বাতিল করে দিতে পারে স্যামসাং। এসব জটিলতার পরও এ ধারণাটি পুরোপুরি বাদ না দিয়ে বরং ফোনটিকে আরও উন্নত করার লক্ষ্যে এগোচ্ছে অ্যাপল। এবার খেলার খবর। আইপিএলে আসন্ন আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মোস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে নিয়েছে
কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চের শেষে শুরু হয়ে 2 মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শুরুর 2 মাস আগে বিব্রতকর কারণে শিরোনামে আইপিএল। মোস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটেরও দাবি জানানো হয়েছে। উজ্জয়িনীর ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। নিউজ 18 তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে। মোস্তাফিজ কলকাতার হয়ে ঠিক কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশনস, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এই ব্যাপারটা আমি আলোচনা করব। আইপিএলের সময় কি সিরিজ আছে, কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার, কোথায় দরকার নাই, এটা অপারেশনস চিন্তা করবে। তবে আইপিএলের পুরো মৌসুমে মোস্তাফিজের খেলা নিয়ে বিবিসির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলার কথা রয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।